ইসলামের ইতিহাস ও সংস্কৃতির দ্বিতীয় পত্রের আজকে তৃতীয় অধ্যায় শেষ করব। এর আগের ভিডিওতে প্রথম ও দ্বিতীয় ক্লাস শেষ করছি। চলুন এই ক্লাসটি শুরু করা যাক। অধ্যায়ের নাম হলো তৃতীয় অধ্যায়, ভারত উপমহাদেশ মুঘল শাসন 1526 থেকে 1858 খ্রিস্টাব্দ। অধ্যায়টি বড় হবে, একটু ধৈর্য সহকারে ক্লাসটি করে নেবেন। ভারতে মুঘল শাসন প্রতিষ্ঠা বাবর চরিত্র ও কৃতিত্ব। ভারতের মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বাবর ছিলেন মায়ের দিক থেকে দুর্ধর্ষ মুঘল নেতা চেঙ্গিস খান এবং পিতার দিক থেকে চাগতাই তুর্কি বীর তেমুলঙ্গের বংশধর। চেঙ্গিস তেমুলঙ্গের বংশধর জাহির উদ্দিন মোহাম্মদ বাবরের ভারতে প্রতিষ্ঠাতা রাজবংশটি মুঘল নামে পরিচিতি লাভ করে। 1526 খ্রিস্টাব্দে লুদি বংশের ধ্বংসস্তূপের উপর বাবর একটি নতুন রাজবংশ গোড়াপত্তন করে। বাবর 1438 খ্রিস্টাব্দে 14 ফেব্রুয়ারি মধ্যে এশিয়ার তুরস্কের ফারগান জন্মগ্রহণ করে। তার পিতার নাম ওমর শেখ মির্জা এবং মাতার কুতুলুগ নিগার খানম। বাবর 1494 খ্রিস্টাব্দে তার পিতার মৃত্যুর পর মাত্র 11 বছর বয়সে ফারগান রাজ্যে সিংহাসনে বসেন। সিংহাসন লাভের পরপরই তিনি আত্মীয়স্বজন ও উজবেক নেতা সাইবানি খানের বিরোধিতার মুখে পড়েন। 1497 খ্রিস্টাব্দে বাবর সময়খন্দ দখল করেন, কিন্তু তিনি দিনের মধ্যেই সময়খন্দ ও হাতছাড়া করে। 1498 খ্রিস্টাব্দে তিনি নিজ রাজ্য ফারগান থেকেই বিতাড়িত হন এবং অদম্য বাবর 1500 খ্রিস্টাব্দে পুনরায় ফারগান অধিকার করিয়েছিলেন, কিন্তু 1503 খ্রিস্টাব্দে সাইবারি খানের কাছে পরাজিত হয়ে আবার সেখানে থেকে বিতাড়িত হন। 1504 খ্রিস্টাব্দে তিনি কবুল দখল করে পারসা বাদশাহ উপাধি গ্রহণ করে। অল্প সময়ের মধ্যে পুরো আফগানিস্তান তার নিয়ন্ত্রণে আসে। এরপর বাবর ভারতবর্ষে অভিযান পরিচালনা করে মনোযোগ দেন। এই সময় দিল্লির লোহি বংশের শাসন চালিত। লোহি বংশের রাজনৈতিক গোলযোগের বৃদ্ধির সুযোগ বাবর 1526 খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধে সুলতান ইব্রাহিম লোহিকে পরাজিত করে ভারত মুঘল সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করে। ভারতবর্ষের ইতিহাসে এই যুদ্ধে বাবর প্রথম দিন চীন থেকে আনা কামান ব্যবহার করে, ফলে বীরদের সাথে প্রাণপণ যুদ্ধ করলেও ইব্রাহিম লোদি পরাজিত ও নিহত হন। আবারও পড়ছি, ভারতবর্ষের ইতিহাসের এই যুদ্ধে বাবর সর্বপ্রথম চীন থেকে আনা কামান ব্যবহার করে, মানে তিনি চীন থেকে আমদানি করে বিশেষ কিছু অস্ত্র যেমন কামান এনেছে, ফলে বীরদের সাথে প্রাণপণ যুদ্ধ করে ইব্রাহিম লোদি পরাজয় ও নিহত হন। 1530 খ্রিস্টাব্দে বাবরের মৃত্যু হয়। সম্রাট বাবরের রচিত আত্মজীবনমূলক গ্রন্থ তুসর-ই-বাবরি বা বাবরনামা গ্রন্থটি তুর্কি ভাষায় রচিত। তুসর-ই-বাবরি মধ্যযুগের ইতিহাসের অধ্যয়নে একটি আকার গ্রন্থ হিসেবে বিবেচিত। এই গ্রন্থ বাবর তার ব্যক্তিজীবনের নানা দিক, দোষগুণ, দক্ষতা, সীমাবদ্ধতা, সুখ দুঃখ ও সাফল্য
ব্যর্থতার কথা সবিস্তারে বর্ণনা করেছেন। সম্রাট হুমায়ুন। মুঘল আফগান দ্বন্দ্ব। বাবরের 4 পুত্রের মধ্যে জ্যেষ্ঠ পুত্র নাজির উদ্দিন মোহাম্মদ হুমায়ুন বাবার মৃত্যুর 4 দিন পর মনোনয়ন অনুযায়ী 1530 খ্রিস্টাব্দে 30 ডিসেম্বর মুঘল সিংহাসন আরোহণ করেন। ক্ষমতা গ্রহণ করে হুমায়ুন পিতার নির্দেশ অনুযায়ী ভাতা কামারানকে কেবল ও কান্দাহার ও আশকারিকে সলম্ব ও হিন্দালকে মেমুরতে শাসনকর্তা নিয়োগ করে। মুঘল আফগান সংঘর্ষ সম্রাট হুমায়ুনকে রাজতন্ত্রকালে অন্যতম উল্লেখযোগ্য ঘটনা। এই সংঘাতকে নানা দিক কারণ করে। প্রথমত, ভারত মুঘল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় আফগানে। উৎখাত করে, ফলে আফগান মুঘলদেরকে তাদের চরম শত্রু মনে করতেন। দ্বিতীয়ত, পানিপথে প্রথম যুদ্ধ বিজয়ের পরে আফগান শক্তি সম্পূর্ণ নিঃশেষ হয়ে যায়নি। বাবরের মৃত্যুর পর হুমায়ুন রাজত্বকালে তার ভাই ও আত্মীয় পরিজনের মধ্যকার বিরোধ ক্ষমতা সিদ্ধান্তের সুযোগে বিক্ষত আফগানরা তাদের হারানোর ক্ষমতা পুনরুদ্ধার সচেষ্ট করে। তৃতীয়ত, এই সময় ভারতীয় আফগান শক্তির মধ্যে জাতীয়তাবাদী চেতনা বৃদ্ধি পায়। মোহাম্মদ লোদি, শের শাহ প্রমুখ নেতাদের আবির্ভাব আফগানদের নতুন আশা প্রদীপ করে। ফলে তারা হারানো গর্বের পুনরুদ্ধারে মুঘলদের সাথে দ্বন্দ্ব সংঘর্ষে জড়িয়ে পড়ে। মুঘল আফগান সংঘর্ষে সম্রাট হুমায়ুন পরাজয় ও সিংহাসন চুক্তি ঘটে এবং শের শাহ সাফল্য লাভ করে। এর কারণ হিসাবে বলা যায়, শের শাহ ছিলেন সময়কালীন অন্যতম দূরদর্শী রাজনীতিবিদ। হুমায়ুন অপেক্ষা তিনি ছিলেন রণ অভিজ্ঞ একজন সেনাপতি। সামরিক কলাকৌশল ও শান্তি মহত্ব ছিলেন হুমায়ুন অপেক্ষা অনেক ঊর্ধ্বে ছিলেন। সামরিক বাহিনী গঠন ও পরিচালনা তার যথেষ্ট অভিজ্ঞতা ছিল। অন্যদিকে হুমায়ুন ব্যক্তির বিরুদ্ধে 2টির উদাহরণ থাকলেও সামরিক বাহিনীর গঠনে তিনি ছিলেন অত্যন্ত ব্যর্থ। হুমায়ুন ও শের শাহের এই বিপরীত অবস্থায় হুমায়ুন পরাজিত এবং শের শাহের সাফল্যের মধ্যে যথেষ্ট ভূমিকা রেখেছে বলে ঐতিহাসিকরা মনে করেন। শের শাহ শাসন ব্যবস্থা জননিহিতকরণ কার্যবলিকা। ভারতে শুধু বংশের প্রতিষ্ঠাতা শের শাহের বাল্য নাম ছিল ফরিদ। তার পিতা হাসান খান শুরু বিহারের অন্তঃপুর সামারামের জয়গীরদার ছিলেন। পিতামাতার দুর্ব্যবহার এবং পিতার অবহেলায় অনুষ্ঠিত হয়ে 1494 খ্রিস্টাব্দে তিনি গৃহত্যাগ করেন। ছেলেবেলায় গৃহত্যাগ করলেও শের শাহ তার যোগ্যতার কারণে 1497 খ্রিস্টাব্দে শাহ শামসের পিতার জয়গিনের দায়িত্ব লাভ করেছিলেন। পরবর্তী সময়ে শের শাহ সম্রাট হুমায়ুনকে 1540 খ্রিস্টাব্দে চৌসার যুদ্ধে এবং 1540 খ্রিস্টাব্দে বিলগ্রাম ও কনৌজের যুদ্ধে পরাজিত করে দিল্লির মসনদ দখল করে। শের শাহ তার 5 বছরের শাসনকালে 1540 থেকে 1545 খ্রিস্টাব্দ
নানা প্রকার প্রশাসনিক সংস্কৃতি করে অসাধারণ প্রতিভার স্বাক্ষর রেখেছেন। তিনি প্রশাসনিক সুবিধায় সমগ্র সাম্রাজ্যকে ৪৭টি সরকারে ভাগ করেন। রাজত্ব সংস্কারে তার অন্যতম শ্রেষ্ঠ কীর্তি। এক্ষেত্রে শেরশাহ মৌলিক প্রতিভা ও দক্ষতার পরিচয় দেন। ভূমি রাজত্ব আদায়ের জন্য তিনি কবুলিয়াত ও পট্টু নামে দুটি নতুন পদ্ধতি চালু করেন। পট্টু ছিল জমির দস্ত দলিল, জমির উপর কৃষকের অধিকার ও সত্ত্ব স্বীকার করে সরকারের পক্ষ হতে পট্টা দেওয়া হতো। অন্যদিকে কৃষকের ভূমিকে অনেক দায়িত্ব কর্তব্য মেনে নিয়ে রাষ্ট্রকে কবুলিয়াত নামে দলিল সম্পন্ন করে নিতেন। এই সময় জমি জরিপ করে উৎপত্তি ফসলের 1/3 রাজস্ব নির্ধারণ করা হয়। শেরশাহ আশরাফি নামে স্বর্ণমুদ্রা, তুঙ্গা ও রূপাইয়া নামে রৌপ্য মুদ্রা এবং দাম নামের তম্য মুদ্রার প্রচলন করেন। শুধু তাই না, তিনি আধুলি, সিকি ও 2 আনি, 1 আনি প্রভৃতি খুচরা মুদ্রার প্রবর্তন করেন। পরবর্তীতে মুঘল ও ব্রিটিশ আমলে শেরশাহর রাজনীতি অনুসরণ করা হয়েছে। শেরশাহর যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করা এবং নির্মিত রাজ্যগুলোর মধ্যে প্রধান ছিল সড়ক-ই-আইন ও গ্র্যান্ড ট্রাঙ্ক রোড। প্রায় 1500 মাইল দৈর্ঘ্য এই রাস্তাটি পূর্ব বর্ধমান সোনারগাঁ থেকে সিন্ধু নদ পর্যন্ত বিস্তৃত হয়। সম্রাট আকবর রাজ্য বিজয়, ধর্মীয় নীতি, রাজপুত নীতি ও শাসন পদ্ধতি। সম্রাট আকবর ভারতের মুঘল সম্রাটের মধ্যে সবচেয়ে উজ্জ্বল ব্যক্তিত্বের অধিকারী ছিলেন। সম্রাট হুমায়ুন ও হামিদা বনু সম্পত্তির সন্তান আকবর 1542 খ্রিস্টাব্দে 23 নভেম্বর সিন্ধুর অমরকোটে জন্মগ্রহণ করেন। দিল্লি সিংহাসন পুনরুদ্ধার অব্যাহতির পরই সম্রাট হুমায়ুন 1565 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর পূর্বেই তিনি পুত্র আকবরের তার উত্তরাধিকার মনোনয়ন করেন এবং বিশ্বস্ত অনুচরণ বৈরাম খানের তদন্তমূলক আকবরকে পাঞ্জাবের শাসনকর্তা নিযুক্ত করেন। আকবর 1556 খ্রিস্টাব্দে 14 ফেব্রুয়ারি জালাল উদ্দিন মোহাম্মদ আকবর উপাধি নিয়ে মুঘল সিংহাসনে অধিষ্ঠিত হন। তার বয়স তখন ছিল মাত্র 13। সমস্যা সম্ভবত মুঘল সাম্রাজ্য পরিচালন অপূর্ণত বয়স আকবরের পক্ষে দুর্বোধ্য হয়ে বলে অভিজ্ঞ তুর্কি যোদ্ধা বিরাম খানের প্রতি অভিভাবক নিয়োগ নিয়ে 1507 খ্রিস্টাব্দ পর্যন্ত আকবর বৈরাম খানের অভিভাবকত্বে রাজ্য শাসন করেন। এরপর তিনি হাতে ক্ষমতা তুলে নেন। বাংলা সনের প্রবর্তক ও ভারতে ধর্মনিরপেক্ষ সাম্রাজ্য প্রতিষ্ঠাকারী এই মহান ব্যক্তি 1605 খ্রিস্টাব্দে মারা যান। রাজ্য বিজয়। মধ্যযুগের ভারতীয় শাসকদের মধ্যে রাজত্ব সংগঠন ও বিজেতা হিসেবে সম্রাট আকবর অন্যান্য স্থান দখল করে আছেন। ঈশ্বরী প্রসাদ বলেন, সমাজজাতভাবে আকবর একজন শক্তিশালী সাম্রাজ্যবাদী ছিলেন এবং নিজেকে ভারতবর্ষের সর্বোচ্চ শাসন হিসেবে প্রতিষ্ঠা করার ইচ্ছা পোষণ করতেন। তার সিংহাসন আরোহণের সময় মুঘল সাম্রাজ্যের সীমা পাঞ্জাব, দিল্লি, আগ্রার মধ্যে সীমাবদ্ধতা ছিল। বৈরাম খানের মধ্যে গোয়ালিয়র ও আমজাদ ও জৌনপুরের মুঘল
কর্তৃত্ব সম্প্রদায়ের জন্য মালবেদের কোনোটি সাফল্য আসে এবং এভাবে 1560 থেকে 1601 খ্রিস্টাব্দ পর্যন্ত পুগৃহীত 40 বছর হিমালয় ও কৃষ্ণ নদী, হিন্দুকুশ ও ব্রহ্মপুত্র পর্যন্ত এই বিশাল সাম্রাজ্য গঠন করে। রাজপুত নীতি। সম্রাট আকবরের অর্ধ শতাব্দী রাজতন্ত্রকালে তার গৃহে উল্লেখযোগ্য নীতিসমূহের মধ্যে রাজপুত নীতি অন্যতম। তিনি ভারতের রাজপুত জাতির সাথে সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে তাদের মধ্যে বিবাহিত সম্পর্ক স্থাপন করেন। রাজপুতদের সামরিক ও প্রশাসনিক উচ্চ পদে নিয়োগের মধ্যে তাকে অনুগত লাভ করে এবং তিনি হিন্দু সম্প্রদায়ের রাজপুতদের অনুসরণ ও স্বার্থত্ব লাভের উদ্দেশ্য তাদেরকে জিজিয়া ও তিস্যকর প্রদান করে অব্যাহত দেন। আকবরের রাজপুত নীতি ভারতের রাজনৈতিক, অর্থ, সামাজিক, সাংস্কৃতিক ইতিহাসকে গভীরভাবে প্রভাবিত করে। এই নীতির ফলে ভারতে হিন্দু মুসলমান দুই সম্প্রদায়ের মধ্যে সম্পর্ক তৈরি হয়। আকবরের উদারনীতির কারণে রাজপুতরা মুঘলদের প্রতি বিরোধিতার নীতি ত্যাগ করে, এমনকি তারা মুঘল শক্তির এই শক্তিশালী স্তরে পরিণত হয়। ঐতিহাসিক মোরন্ডার বলেন, এই নীতির ফলে রাজপুতদের অধিকাংশ সুনির্দিষ্টভাবে সাম্রাজ্যের অনুগত হয়ে পড়েন, যার পরে তিনি ভারতের সর্বশ্রেষ্ঠ 50,000 অশ্বারোহী বাহিনীর সেরা লাভের অধিকারী হন। বাস্তব রাজপুত নীতি মধ্যযুগীয় ভারতের ইতিহাসে সম্রাট আকবর উদারতার ও মুক্তির প্রতীকে পরিণত করেছেন। ধর্মীয় নীতি। মধ্যযুগের ভারতের ইতিহাসে অন্যতম উল্লেখযোগ্য আলোচনা ও আলোচিত বিষয় হল সম্রাট আকবর ধর্মীয় নীতি। তার এই নীতি সম্পর্কে ইতিহাসে গবেষণা ও পাঠকদের মধ্যে নানামুখী বিচার ও ভিন্ন মূল্যায়ন করেছে এবং নিঃসন্দেহে বলা যায় যে তার ধর্মীয় দর্শন উদার ও পরমতসঙ্গী ছিল। আকবরের ধর্ম চূড়ান্ত পরিণত হয়ে এরাজি ধর্ম সম্বন্ধ উপবয়ন। ধর্মকে কেন্দ্র করে মানুষের ভেদাভেদ, উমায়ুনের গূঢ়তা ও শূন্য শিয়া, মহদী ও সুফিদের মধ্যে বিদ্রোহ আকবরের মধ্যে বিরূপ মনোভাব সৃষ্টি করে। 1578 খ্রিস্টাব্দের পর থেকে তার ধর্মীয় চিন্তা পরিবর্তন দেখা যায় এবং তিনি ক্রমশ উদার ধর্মের নীতিতে নিয়ে ঝুঁকে পড়েন। সম্রাট আকবর 1582 খ্রিস্টাব্দে নতুন ধর্মমত প্রবর্তন করেন। এটি ছিল একটি একশব্দবাদী ধর্ম। সব ধর্মের ভালো ও উৎকৃষ্ট নীতিগুলো এই সম্প্রদায়ে হয়েছিল। আকবরের পূর্ববর্তী দিন-ই-ইলাচি ধর্ম মধ্যে মনে করেন নবী বা দেবীর অস্তিত্ব ছিল না। প্রতি বর্বর সম্রাটের নির্দিষ্ট আসনে বলে আগ্রহীদের দীক্ষা দিতেন। এই ধর্মের দীক্ষা গ্রহণকারীরা সাম্রাজ্যের নামে তাদের জীবন, ধর্ম, সম্মান ও উৎপত্তি উৎসর্গ করত। শাসন পদ্ধতি। প্রকৃতপক্ষে সম্রাট আকবর ছিলেন মুঘল শাসন ব্যবস্থা প্রতিষ্ঠাতা। ক্ষমতার বশে তিনি সর্বপ্রথম শাসন ব্যবস্থা সুসংগত ও সুশৃঙ্খল করার প্রতি বিশেষভাবে জোর দেন এবং তার অর্ধ শতাব্দী রাজতন্ত্রকালে এই শাসন ব্যবস্থাকে পরিপূর্ণ রূপ দেন। এই পরবর্তী মুঘল শাসকদের আরব প্রবর্তক শাসন ব্যবস্থা চালু রাখেন। তবে অনেকে মনে করেন সম্রাট আকবর মুঘল শাসন ব্যবস্থার মূল উদ্ভাবক ছিল না। রেজভির মতে আকবর শাসন ব্যবস্থা ছিল পারস্যীয়
ঐতিহ্য ও প্রাচীন ইতিহাস ও সুলতানি শাসন ব্যবস্থা নানা মৌলিক ধারণার সমন্বয়ে গঠিত। এতে শের শাহের শাসন ব্যবস্থা কিছু বিশেষ দিকও প্রতিলিখিত হয়। ইতিহাসের যোগনাথ সরকার মুঘল শাসন ব্যবস্থাকে ভারতীয় পরিবেশে আরব পরোক্ষী শাসন পদ্ধতি বলে অভিহিত করেন। সম্রাট আকবর সেনাবাহিনীতে নিয়মিত বঞ্চিত ও শৃঙ্খলা প্রতিষ্ঠা ও সামরিক বেসরকারি প্রতিষ্ঠান অপব্যবহার দূর করার লক্ষ্যে 517 খ্রিস্টাব্দে জাহাবাদ খানকে মীর বর্ষী সামরিক বাহিনীর প্রধান নিয়োগ করে পরিকল্পনা গ্রহণ করে, তা মনসাবদের প্রার্থী নামে পরিচিত। মনসব শব্দের অর্থ হল মর্যাদা বা পদ, এবং পদের অধিকারীকে মনসবদার, এবং সমগ্র ব্যবস্থাটিকে মনসবদারকারী প্রথা বলা হয়। এ ব্যবস্থায় সর্বোচ্চ পর্যায়ে মনসবদারের মোট 10,000 এবং সর্বনিম্ন 10 জন সৈন্য সংরক্ষণের নিয়ম ছিল। সম্রাট জাহাঙ্গীর। নূরজাহানের প্রভাব, চরিত্র ও কৃতিত্ব। নূর উদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর ছিলেন সম্রাট আকবরের পুত্র এবং মুঘল সাম্রাজ্যের চতুর্থ সম্রাট। রানী যোধবঙ্গের গর্ভে 1507 খ্রিস্টাব্দে 30 আগস্ট তার জন্ম হয়। বিখ্যাত সাধন সেমিত চিরতীত নামকরণ সারে নাম রাখা হয় সেলিম। 1605 খ্রিস্টাব্দে সম্রাট আকবরের মৃত্যুর এক সপ্তাহ পর 24 আগস্ট যুবরাজ সেলিম মুঘল সাম্রাজ্যের উত্তরাধিকারী হিসাবে নূর উদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর বাদশার গাজী উপাধি ধারণ করে সিংহাসন আরোহণ করেন। নিরীহ মোহাম্মদ প্রজাদের অভিযোগ শুনে তা প্রতিরোধের উদ্দেশ্যে সম্রাট আজ্ঞ দুর্গের শাহ বুরিজি এবং যমুনা নদীর তীরবর্তী একটি প্রস্তর সমত পর্যন্ত 30 গজ লম্বা একটি ঘণ্টাযুক্ত ন্যায়শৃঙ্খল টানিয়ে দেন। সম্রাট এর 1 ঘণ্টা বেল অফ জাস্টিস এবং শিকল চেইন অফ জাস্টিস নামে পরিচিত। শাসন ব্যবস্থা, অনাচার রোধ ও জনশৃঙ্খলা নিরাপত্তা রক্ষার জন্য সম্রাট দ্বন্দ্বারোহ আমল নামে 12টি বিধি জারি করেছিলেন। নূরজাহান প্রভাব। 1611 খ্রিস্টাব্দে সম্রাট জাহাঙ্গীরের সাথে নূরজাহানের বিবাহের পর থেকে প্রায় 15 বছর সাম্রাজ্য প্রবল প্রতিপত্তি ও প্রভাব বিস্তার করেছিলেন। অসংখ্য রূপ ও অসাধারণ গুণের অধিকারী এক নারী, সর্বগুণে গুণাবয়ী নূরজাহান ছিল তীক্ষ্ণবিদ্ধ, প্রগাঢ় সাধারণ জ্ঞান এবং শিল্প সমৃদ্ধির প্রভাব অনুযায়ী তার এই সব গুণ মুঘল দরবারকে গৌরবের করে এবং জাহাঙ্গীরের উপর প্রভাব ফেলেছিল। তার এই সব গুণ মুঘল দরবারের গৌরববলিত করে। জাহাঙ্গীরের উপর তার প্রভাব ছিল অসামান্য ও তার কোনো নির্দেশ মন্ত্রী ও সভা সামান্য অমান্য করতে পারত না। রাষ্ট্রীয় ক্ষমতায় অধিকারী নূরজাহান প্রতিকৃত মুদ্রার জাহাঙ্গীরের সঙ্গে মুদ্রিত হয়। রাজদণ্ড নিজের হাতে ধারণ না করলেও তিনি দরবারে সর্বেসর্বা ছিলেন এবং সম্রাটের হাতে কিরণকে পরিণত হয়ে পড়েন। ঐতিহাসিক ভিন্টেজ স্ট্রিট নূরজাহান সিংহাসন প্রত্যাচারের শক্তি, পাওয়ার বিহাইন্ড দ্য থটস বলে অভিহিত করা হয়েছিল। সম্রাট শাহজাহান। সম্রাট শাহজাহান পুত্রদের মধ্যে উত্তরাধিকার সস্তা
সাধ্য সম্পত্ত শিল্পের বিকাশ চরিত্র ও কৃতিত্ব। শাহজাহান 1592 খ্রিস্টাব্দে সম্রাট শাহজাহান রাজপুত্র স্ত্রী জগৎ গোয়াইল গর্ভে জন্মগ্রহণ করেন। তার প্রকৃত নাম খুররম সদাসম্পন্ন। সম্রাট জাহাঙ্গীরের 4 পুত্রের মধ্যে তিনি তৃতীয় ছিলেন। দক্ষ যোদ্ধাই ছিলেন বলে পিতা জাহাঙ্গীর তাকে মেবার ও দক্ষিণান্তের আহমদগণ রাজ্যের বিরুদ্ধে সামরিক অভিযান প্রেরণ করেছিলেন। মহম্মদনগরের প্রধানমন্ত্রী মালিক অম্বনকে পরাজিত করায় উল্লাসে সম্রাট জাহাঙ্গীরের পুত্র খরবরমকে শাহজাহান জগতের অবিশ্বাস্য উপাধি দেন। খুররম 1622 খ্রিস্টাব্দে পিতার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন। 1625 খ্রিস্টাব্দে পিতা ও পুত্রের মধ্যে সম্ভব প্রতিষ্ঠিত হয়। পিতার মৃত্যুর পর 1626 খ্রিস্টাব্দে শাহজাহান মুঘল সিংহাসন আরোহণ করেন। তার সব মুঘল সাম্রাজ্য গৌরবে শিখরে উপনীত হয়। উত্তরাধিকার দ্বন্দ্ব। 1657 খ্রিস্টাব্দে সম্রাট শাহজাহান গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এ অবস্থায় তার মৃত্যু পর্যন্ত অপেক্ষা না করে সিংহাসন অধিকার প্রশ্নে তার 4 পুত্র অধীর হয়ে ওঠে এবং তাদের মধ্যে উত্তরাধিকার সংগ্রাম শুরু হয়ে যায়। এই উত্তরাধিকার সংগ্রাম মুঘল ইতিহাসের এক মর্মান্তকর ও কলঙ্কর ঘটনা। সম্রাট শাহজাহান 4 পুত্রের মধ্যে জ্যেষ্ঠ দাহাশিকো শাহ জুজ দ্বিতীয়, আওরঙ্গজেব তৃতীয় এবং মুরাশ বখর চতুর্থ ছিলেন। 4 ভাইয়ের মধ্যে চারিত্রিক বৈশিষ্ট্য, ব্যক্তিগত যোগ্যতা ও সমর্থনের পার্থক্য ছিল। কন্যাদের মধ্যে জাহানারা ছিল বড় এবং রওশন আরা ছোট। 6 ভাই বোনের সবাই উত্তরাধিকার সংগ্রামে কোনো না কোনো ভাবে যুক্ত ছিলেন। পুত্রের মধ্যে উত্তরাধিকার যুদ্ধের কারণে শাহজাহানের শেষ জীবন সুখের হয়নি। 1657 খ্রিস্টাব্দে তার পুত্র আওরঙ্গজেব তাকে বন্দী করে ক্ষমতা দখল করে 1666 খ্রিস্টাব্দে তিনি মারা যান। স্থাপত্য শিল্পের বিকাশ। ভারতবর্ষের ইতিহাসে শাহজাহান একজন শ্রেষ্ঠ নির্মাতা ছিলেন। ঐতিহাসিকরা তাকে স্থাপত্যের রাজপুত্র বলে অভিহিত করেছিলেন। তিনি স্থাপত্য শিল্পের ক্ষেত্রে ভৌগোলিক পরিবর্তন সাধন করেন। তার আমলের নির্মিত সৌধরাজ্যের অনুবর্ত রূপশক্তিকে বিকাশ, ঐতিহাসিক ফারগুনার সম্পত্তি, শিল্প রূপান্তর ও মানিকধার জাওয়ারা ক্রেটেস ম্যাগনিফাইড ইন্টু এগ্রিকালচার বলে অভিহিত করেছেন। পূর্বসূরের সম্রাটদের নির্মাণশৈলী থেকে তিনি বেরিয়ে আসেন। শাহজাহান তার আগে মুঘল সম্রাটদের আমলে স্থাপত্যের নির্মাণ উপকরণ লাল পাথর স্থানে বহু মূল্যবান শ্বেত মরমর পাথর ব্যবহার করেন। তার স্থাপত্যের রং এবং আড়মোড়ের প্রচারে বিশেষভাবে দেওয়া যায়। সম্রাট শাহজাহান সময় দিল্লি, আগ্রা ও লাহোরে অনেক উল্লেখযোগ্য স্থাপনা নির্মাণ হয়েছে, কারণ কাশীর, কন্দাহার ও আজমরিতে কিছু প্রাসাদ, উদ্যান ও মসজিদ নির্মাণ হয়েছিল। রাজধানী আগ্রায় সম্রাট শাহজাহান দিওয়ান-ই-আম, দিওয়ান-ই-খাস, মতি মসজিদ,
মোসাম্মল, বুজ্জুত ও শির মহল ইত্যাদি স্থাপত্য নির্মাণ করেছেন। এসব স্থাপত্যকর্মের মধ্যে আগ্রার প্রাসাদ দুর্গের অন্তর্ভুক্ত শ্বেত পাথরের তৈরি মতি মসজিদ ছিল নিঃসন্দেহে একটি অনন্য কৃতিত্বপূর্ণ স্থাপন নির্দেশনা। সাদুল্লাহ শাহ খানের তৎপর্যবাদে ৩০ লক্ষ মুদ্রা ব্যয়ে নির্মিত এই লতি মসজিদ পৃথিবীর অনিদ্য সুন্দর মসজিদ স্থাপনার অন্যতম। মুঘল শাসনে শাহজাহানের সর্বশেষ স্থাপত্যকীর্তি তাজমহল। সম্রাট তার প্রিয়তমা পিতৃ মমতাজ মহলের সমৃদ্ধির উপর যোগনির্ধারণ ইমারতি নির্মাণ করেন। ভারতের আগ্রার যমুনা নদীর তীরে তাজমহল নির্মাণ করা শুরু হয় ১৬৩২ খ্রিস্টাব্দে শেষ হয় ১৬৫৩ খ্রিস্টাব্দে। ২০,০০০ দক্ষ শিল্পী ও কারিগরের ২২ বছর পরিশ্রমের ফসল তাজমহল স্বপ্ন দৃশ্য। সম্রাট নিজেই এটি মূল পরিকল্পনা দিয়ে শিল্পী ইসফারদিল্লি রুমি। এটির মূল পরিকল্পনাবিদ ছিলেন শিল্পী ইসফারদিয়ান রুমি। তাজমহলের প্রধান স্থাপত্যটি ইরানের উস্তাদ ঈসা শিরাজি। সম্রাট আওরঙ্গজেব দক্ষিণাত্যে নীতি, চরিত্র ও কৃতিত্ব। ভারতের মুঘল রাজবংশের শেষ খ্যাতিমান সম্রাট ছিলেন মহিউদ্দিন মুহাম্মদ আলমগীর। তিনি সম্রাট শাহজাহান ও মমতা মহলের তৃতীয় পুত্র। ১৬৩৬ খ্রিস্টাব্দে ১৮ বছর বয়সে আওরঙ্গজেব দক্ষিণ সুবাদার হিসেবে নিয়োগ লাভ করেন। ১৮ বছর সাফল্যের সাথে দ্বিতীয় দায়িত্ব পালন করে বড় ভাই দারা শিকর ঈশ্বর কারণে আওরঙ্গজেব দক্ষিণাত্য সুবাদার পদ থেকে ইস্তফা নিতে বাধ্য হন। ১৬৫২ খ্রিস্টাব্দে আওরঙ্গজেব পুনরুক্ত দক্ষিণাত্য সুবাদার পদ লাভ করেন এবং ১৬৬৮ খ্রিস্টাব্দ পর্যন্ত পদে বহাল ছিলেন। রক্তক্ষয়ী উত্তরাধিকার সংগ্রামে তিনি কৃতিত্বের সুস্পষ্ট প্রমাণ দেন। আওরঙ্গজেব প্রতিদ্বন্দ্বী ভাইয়ের পরাজিত ও পিতা সম্রাট শাহজাহানকে আগ্রার দুর্গে বন্দী করে ১৬৫৮ খ্রিস্টাব্দে জুলাই মাসে মুঘল সিংহাসন আরোহণ করেন। দক্ষিণানত নীতি সম্রাট আওরঙ্গজেবের শাসনকালের একটি বিশেষ উল্লেখযোগ্য অধ্যায়। উত্তর ভারতের রাজনৈতিক সমস্যার থেকে তার জীবন সমাধানে এবং সম্রাট দক্ষিণ ভারতের দিকে নজর দেন এবং ১৬৬১ খ্রিস্টাব্দ থেকে তার জীবন শেষ পর্যন্ত দক্ষিণাঞ্চলে মারাঠা বিদ্রোহ দমনের প্রচেষ্টা করে। সম্রাট আওরঙ্গজেবের দায়িত্বরত নীতিতে ৩টি পর্যায় লাভ করা যায়। প্রথম পর্যায় ১৮৫৮ থেকে ৮০ খ্রিস্টাব্দ পর্যন্ত বিস্তৃত। এই পূর্বে সম্রাট দায়িত্বরঞ্জে মারাঠা নেতা সেবাবীর বিরুদ্ধে যুদ্ধরত ছিলেন। দ্বিতীয় পর্যায়ে ১৮৮০ থেকে ১৮৫৭ খ্রিস্টাব্দ পর্যন্ত ব্যাপ্ত সময়কাল সম্রাট দক্ষিণাঞ্চলে মুসলিম রাষ্ট্র বিরাজপূর্ণ ও গোরকাণ্ড অধিকার করেন। তাছাড়া বিদ্রোহ যুবরাজ আব্রাহাকে আশ্রয়দাতা ও অবতরণে মারাঠা নেতা জ্যেষ্ঠবীর বিদ্রোহে অভিযান পরিচালনা করেন।
তৃতীয় পর্যায়ে 1687 থেকে 1707 খ্রিস্টাব্দ সম্রাট আওরঙ্গজেবের মৃত্যুর পর পূর্বোক্ত মারাঠা নেতা সুমজি ও অন্যান্য মারাঠা নেতাদের বিরুদ্ধে সংগ্রাম চলেছে। চরিত্র ও কৃতিত্ব। সম্রাট একজন নিষ্ঠাবান সুন্নি মুসলিম ছিলেন। সিংহাসন আরোহণ করে রাজ শাসনের ব্যাপারে তিনি ইসলাম ধর্মাবলম্বন বিধান জারি করেন। দরবারে প্রচলিত ইসলাম বিধিবিধান ও মুসলিম ঐতিহাসিকের সাথে সমন্বয়হীন আচার-আচরণ রীতিনীতি বন্ধ করেন। এজন্য সমসময়ের মুসলিম সমাজে একটি জিন্দাপীর কিংবা বাদশাহের ছদ্মবেশধারী দরবেশ হিসেবে পরিগণিত। মুঘল সাম্রাজ্যের পতন, কারণ ও ফলাফল। 1526 খ্রিস্টাব্দে মুঘল বর্বর প্রতিষ্ঠিত মুঘল সাম্রাজ্য তার উত্তরাধিকার সম্রাট আকবর, জাহাঙ্গীর, শাহজাহান ও আওরঙ্গজেবের রাজত্বকালে বিস্তৃত ও গৌরবের চরম শিখরে আরোহণ করে। 1707 খ্রিস্টাব্দে আওরঙ্গজেবের মৃত্যুর পর এ অবক্ষয় ও ক্রমাবতী শুরু হয়। 1857 খ্রিস্টাব্দে ভারতে সংঘটিত মহাবিদ্রোহী সিপাহী বিদ্রোহ নামে সম্বলিত খ্যাত নেতৃত্বদানের অভিযোগ সর্বশেষ মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফরকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সরকার 1857 খ্রিস্টাব্দে বনাম আধুনিক মিয়ানমার রাজধানী রেঙ্গুতে বর্তমান ইয়াঙ্গু নির্বাসক দেয়। ফলে ভারতে মুঘল শাসনের সমাপ্তি ঘটে। মুঘল শাসনের পতনের পেছনে প্রকৃত স্বাভাবিক নিয়ম উত্থানের পর পতন হয় এই তন্ত্রের কাজ করেছে সন্দেহ নেই। তবে এটি শেষ কথা নয়। প্রকৃতির স্বাভাবিক নিয়মে মুঘলদের পতন ঘটলেও এর বাইরে মুঘল সাম্রাজ্যের পতনের পিছনে পরিপ্রসূত আরও নানা কারণ ছিল। এসব কারণে অন্তর্ভুক্তিবাহিক এই দুই ভাগে ভাগ করা যায়। অন্তত কারণের মধ্যে রয়েছে আওরঙ্গজেবের দুর্বল মুঘল শাসন, এক কেন্দ্রীয় রাজতন্ত্র, সুষ্ঠু উত্তরাধিকার আইনের অভাব, অভিজাত বর্গের নৈতিক স্থাপল, রাষ্ট্রের বিশাল নীতি আদর্শহীন রাজনীতি, সামরিক শক্তির অবনতি, নৌবাহিনীর দুর্লভ্য, অর্থনৈতিক সংকট, প্রদেশসমূহ স্বাধীনতা, হিন্দু জাগরণ, শিয়া সুন্নি বিরোধ ইত্যাদি। বহিঃ কারণের মধ্যে সম্রাট নাহিদ শাহ ও আফগান শাসন, মুহাম্মদ শাহ আবদুল্লাহ আক্রমণ, ইউরোপকারীদের হস্তক্ষেপ প্রভৃতি। ভারতবর্ষের ইতিহাসে মুঘল শাসন পতন এবং গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ ঘটনা। 1857 সালে মুঘল শাসন পতনের মধ্য দিয়ে ভারতবর্ষের রাজনৈতিক ও বিশাল পরিবর্তন সাধিত হয়। যেমন মুঘল শাসনের নামে মান শাসন বলে ভারতবর্ষে রাজনৈতিক ঐক্য স্থাপনের জন্য তাদের শেষ আশ্রয় মনে করা হতো, কিন্তু মুঘল শাসনের রাজবংশের পতনের মধ্য দিয়ে তাও শেষ হয়ে যায়। দ্বিতীয়ত, ইংরেজরা ভারতবর্ষের দণ্ডমুখীর অধিকর্তা ও অভিভূত হয় এবং তৃতীয়ত, ইংরেজরা প্রতিহত করার মতো আর কোনো শক্তিশালী রাজনৈতিক শক্তির অস্তিত্ব থাকে না। চতুর্থ, সর্বোপরি প্রায় 190 বছরের জন্য সমগ্র ভারতবর্ষ পরাজয়তার ডিঞ্জিতে বাঁধা পড়ে। এর মধ্যে দিয়ে ভারতের সামাজিক ও সাংস্কৃতিক ঐতিহাসিক তাৎপর্যপূর্ণ পরিবর্তন ঘটে। ইংরেজ শাসনকাল মুসলিম সমাজ বঞ্চনা ও নিপীড়নের মুখে পড়ে। অর্থনৈতিক ও সাংস্কৃতিক স্বীকৃতির দিক দিয়ে
ভারতবর্ষে মুসলিমরা এক পশ্চাৎপদ জাতি পরিণত হয়। মুঘল আমলে শাসন ও অর্থ সামাজিক অবস্থা। মুঘল আমলে অর্থনৈতিক অবস্থা ছিল খুবই সন্তুষ্টজনক। বৈদেশিক বৈদেশিক পটপরণ মুঘল দরবারের ঐশ্বর্য ও মানুষের অর্থনৈতিক অবস্থা সহক্ষে দেখে এক ভূশৃষ্য প্রশংসা করে গেছেন। মুঘল সম্রাট বাবরের মেয়ে এবং হুমায়ুনের নামাগ্রন্থের লেখক গুণবাহার বেগম ভারতবর্ষের ইতিহাসের জন্য 1 টাকাও আমর করেননি। 4টি ছাগল ক্রয় করা হয় এবং আরবের আকবরের রাজত্ব অর্থে সচরাচর ও সার্বিক উন্নতি সাধন করে। এই সময়ে আগ্রা লোহের ও ফতেহপূর্ণ শিগগির সমৃদ্ধ নগরকে রূপান্তর করে। মুঘল শাসন ভারতবর্ষের সামাজিক অবস্থা নানা দিক দিয়ে গুরুত্বপূর্ণ ছিল। কে দত্ত বলেন, সমাজ ব্যবস্থা দেখতে ছিল সমতলীন, যারা কেন্দ্র ছিল রাজা। তখন সমাজ ব্যবস্থা ছিল সমাজতন্ত্রিত ও এই 3 শ্রেণীতে বিভক্ত ছিল, যথা অভিজাত শ্রেণী, মধ্যবিত্ত শ্রেণী ও নিম্ন শ্রেণী। এই ছিল আজকের ক্লাস। 3য় অধ্যায় শেষ। আলহামদুলিল্লাহ, সকলে মনোযোগ দিয়ে এই ক্লাসটি করবে, আর যারা যারা বাকি ক্লাস করেনি তারা অবশ্যই বাকি ক্লাসগুলো দেখে নেবে। আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।